দেখো এবার চলো আমরা ইউসেজটা দেখাই, এর ব্যবহারগুলোকে দেখাই, এর ইউসেজ গুলো কোথায়, এর ইউজেস আমরা কোথায় কোথায় ইউজ করি, কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। তাহলে আমরা একটা করে কোন কোন ফিল্ডে ইউজ হচ্ছে সেটা বলে দেব এবং একটা করে উদাহরণ দেব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক বাবু, অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বলবো শুরু থেকে শেষ পর্যন্ত যদি খুঁটিয়ে খুঁটিয়ে এই ভিডিওগুলোকে দেখতে থাকো তাহলে তোমাদের টেন্স নিয়ে যে একটা ভয় সেটা দূর হয়ে যাবে। আর আমি, তোমরা সবাই জানো যে ইংরেজিতে বাক্য গড়া, রাইটিং স্কিল থেকে শুরু করে সিন আনসিন থেকে শুরু করে সমস্ত টপিকসে কিন্তু তোমাদের এই টেন্সের দরকার রয়েছে, কারণ টেন্স ছাড়া তুমি নিখুঁত বাক্য তৈরি করতে পারবে না। আর যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের জন্য তো বারবার বলবো, টোটাল আমি 12টা বাক্য আপলোড করে দেব ভিডিও টেন্সের উপরে, এবং সেগুলোকে তোমরা যদি ঠিকঠাক করে পরীক্ষার আগে ইউজ ব্যবহার দেখে নাও এবং সেগুলোকে শিখে নাও তাহলে তোমাদের টেন্স হাতের মুঠোয় একেবারে 3 মার্ক পেয়ে যাবে। এবার চলো আমরা ইউসেজ যাচ্ছি। তাহলে বেশ কিছু বাক্য রয়েছে যে বাক্যগুলোকে আমরা কি করি, এই টেন্সে ব্যবহার করি। এবার যাচ্ছি, তাহলে কোনটা দেখো তো, ইউসেজ। ইউসেজ মানে ব্যবহার, এর কোন কোন ক্ষেত্রতে ব্যবহার হয়। তাহলে 1 নাম্বার কি বলছে, একটু ভালো করে খেয়াল করো, কি বলছে যে টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন, টু এক্সপ্রেস এক্সপ্রেস অ্যান অ্যাকশন, এমন একটা কাজকে উল্লেখ করতে চাইছে। কি বলছে, দ্যাট হ্যাজ জাস্ট ফিনিশড, দ্যাট যেটা, দ্যাট হ্যাজ জাস্ট ফিনিশড, জাস্ট ফিনিশড, FINISH সঙ্গে জাস্ট ফিনিশড, যেটা ইতিমধ্যে কি হয়েছে, ইতিমধ্যে শেষ হয়েছে। বাট দ্য ইফেক্ট অফ দ্য অ্যাকশন ইজ স্টিল প্রেজেন্ট, বাট দ্য ইফেক্ট, ইফেক্ট মানে কি, ফলাফল, ইফেক্ট অফ দ্য অ্যাকশন, of the action is still present, is still present। তাহলে দেখো এখানে আমাদেরকে খুব সহজভাবে বুঝতে হবে যে কি প্রকাশ করতে চাই, এই টেন্সটা কি প্রকাশ করতে চাই, এটাই কিন্তু আসল জায়গা বাবু। এটাতে যদি ফোকাস লাগিয়ে দাও তাহলে কিন্তু বুঝতে পারবে, সিওর থেকো। বলছে টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন, এমন একটা কাজকে বোঝাতে চাইছে দ্যাট যে কাজটা হ্যাজ জাস্ট ফিনিশড, এই মাত্র শেষ হলো, বাট কিন্তু দ্য ইফেক্ট অফ দ্য অ্যাকশন, ওই কাজটার যে ফলাফলটা ইজ স্টিল প্রেজেন্ট, এখনো উপস্থিত আছে, এখনো শেষ হয়নি। তাহলে কি ধরনের উদাহরণ, কি ধরনের উদাহরণ হবে এই ক্ষেত্রে, যেমন ধরো কত সুন্দরভাবে বুঝাচ্ছে। কি বলছে, আই হ্যাভ জাস্ট রিসিভড ইওর লেটার, আই মানে আমি, হ্যাভ জাস্ট, আই হ্যাভ জাস্ট received your letter। দেখো কি বলছে, I have just received your letter, আমি সবেমাত্র তোমার চিঠিখানা পেলাম। তোমার চিঠি পাওয়া পাস্ট হয়ে গেছে কিন্তু ফলটা এখনো আছে, আই হ্যাভ জাস্ট রিসিভড ইওর লেটার। তাহলে আইটা কি ছিল, সাবজেক্ট, হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্বের মধ্যে একটা। এবার দেখো রিসিভড মেইন ভার্বের থার্ড ফর্ম, ইওর লেটার অবজেক্ট, তাহলে এটা ছিল সাবজেক্ট, এটা ছিল কি অক্সিলারি ভার্ব, এটা কি ছিল মেইন ভার্ব, এটা কি ছিল অবজেক্ট। আর এই যে জাস্ট কথাটা দেখছো এটা হচ্ছে এডিভি, অ্যাডভার্ব, এক ধরনের অ্যাডভার্ব। এটা কি ইন্ডিকেট করে, টাইম ইন্ডিকেট করে। একটু আগে আমি বললাম না যে অ্যাডভার্ব অফ টাইম ইউজ হয় এই টেন্সে অনেকগুলো, তো এই জাস্টটা এখানে ব্যবহার হয়েছে। তাহলে আই হ্যাভ জাস্ট, আমি সবে মাত্র রিসিভড ইওর লেটার, তোর চিঠিখানা পেলাম। এবার দেখো দ্বিতীয় আরেকটি বাক্য লিখছি, কত সুন্দর বাক্য বলছে, বলছে দ্য ওল্ড লেডি হ্যাজ, কি বলছে, ইউ হ্যাভ মেড এ বিউটিফুল পেন্টিং। তাহলে দেখো ইউ কি হলো, সাবজেক্ট, ইউ হ্যাভ, এবার ইউ হলো সাবজেক্ট, হ্যাভ হলো অক্সিলারি ভার্ব, মেড, MAD মেড, তাহলে মেড হলো কি, মেকের থার্ড ফর্ম। তাহলে ইউ হ্যাভ মেড এ বিউটিফুল, বিউটিফুল পেন্টিং, PAINTING, পেন্টিং। তাহলে দেখো এখন বিষয় যেটা হচ্ছে যে এখানে দেখো এটা কি হচ্ছে, ইউ হ্যাভ মেড এ বিউটিফুল পেন্টিং। তাহলে ইউ সাবজেক্ট ছিল, হ্যাভ কি ছিল অক্সিলারি ভার্ব, মেডটা কি ছিল মেইন ভার্ব, এ বিউটিফুল পেন্টিং এটা গোটাটাই হচ্ছে অবজেক্ট। এবার পেন্টিংটা নাউন ফর্ম, বিউটিফুল অ্যাডজেক্টিভ ফর্ম, আর এটা তো তুমি জানো যে একটি আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। এবার তারপরে যেটা হচ্ছে, এটার পরে আরেকটি উদাহরণ দেখো কত সুন্দরভাবে লিখেছে, দে হ্যাভ জাস্ট অ্যারাইভড ফ্রম লন্ডন। তাহলে দে হ্যাভ জাস্ট
অ্যারাইভড ফ্রম লন্ডন। এবার দেখো দে, এটা কি ছিল? সাবজেক্ট, হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব, জাস্ট, সেম, অ্যাডভার্ব, অ্যারাইভড মেইন ভার্বের থার্ড ফর্ম, ফ্রম লন্ডন। এবার প্রশ্ন হচ্ছে এইখানে দেখো যে দে হ্যাভ জাস্ট অ্যারাইভড ফ্রম লন্ডন, তাদের লন্ডন থেকে এই মাত্র আসা হয়েছে, এই মাত্র তারা এসেছে। আবার দেখো তুমি একটি সুন্দর বিউটিফুল কি পেইন্টিং আঁকলে, ইতিমধ্যে তোমার আঁকাটা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু তোমার কাছে ছবিটা রয়েছে, তার সৌন্দর্যটা রয়েছে। এবার কি বলছে যে আমি তোমার কাছে তোমার চিঠিখানা পেয়েছি, কিছুক্ষণ আগে পেয়েছি। তো চিঠি পাওয়া অনেকক্ষণ আগে চিঠি পাওয়া হয়ে গেছে, কিন্তু চিঠিটা আমার হাতে আছে, ওর ফলটা আমার হাতে রয়েছে। তাহলে টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন এমন একটা কাজকে বোঝায় দ্যাট হ্যাজ জাস্ট ফিনিশ, যেটা ইতিমধ্যে সদ্য শেষ হয়েছে, কিন্তু তার যে ইফেক্টটা, এই কাজটার যে অ্যাকশনটার যে ইফেক্টটা সেটা রয়েছে। আবার এই ক্ষেত্রে যেমন ধরো আরো সুন্দর বাক্য রয়েছে যে আমরা কোনো একটা কাজ করেছি এবং কাজটার ফলটা এখনো রয়ে গেছে, এই ক্ষেত্রগুলো যদি আমাদেরকে বোঝায় তাহলে আমরা এই ক্ষেত্রে বলবো। যেমন ধরো আই হ্যাভ কাট মাই ফিঙ্গার। আরেকটা বাক্য দিচ্ছি, আই হ্যাভ কাট, সিইউটি কাট, মাই ফিঙ্গার, FINGER ফিঙ্গার। দেখো তো বাবু ভালো করে বুঝিও, ধরো ছুরিতে আমাদের আঙ্গুলটা কিছুক্ষণ আগে কেটেছে, তাহলে কাজটা কি বর্তমানে আছে? একটু অতীতে গেল, কিন্তু এটা টাটকা অতীত, মানে জাস্ট কয়েক মুহূর্ত আগে। কিন্তু দেখো আঙ্গুল কাটলে কি হবে? এখনো তো ব্লিডিং হচ্ছে, তাহলে আঙ্গুল কাটার ফল কি? ব্লিডিং। তাহলে ব্লিডিং এখনো চলছে, ব্লিডিংটা এখনো চলছে। এই ধরনের যদি হয় তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সচরাচর ইউজ করে থাকি। এবার চলো আর একটি ক্ষেত্রে ইউজ ক্ষেত্র বোঝায়, এখানে একটা ইউজ ক্ষেত্র হলো, এবার চলো দ্বিতীয় ইউজ ক্ষেত্র বোঝাচ্ছে আর কিসের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। বলছে এই টেন্সটা কিছু কিছু ক্ষেত্রে কোনো রিপোর্ট বা কোনো লেটার, হ্যাঁ, বা কোনো কনভারসেশন, ডায়ালগ, পরস্পরের সাথে কথোপকথন, এই ক্ষেত্রতে এই টেন্স ব্যবহার হয়ে থাকে। তাহলে এখন আমরা লিখবো দ্বিতীয় ব্যবহার ক্ষেত্র কোথায় আর ব্যবহার হয়। কি বলছে? বলছে টু গিভ নিউজ ইন কমন রিপোর্টস, টু গিভ নিউজ ইন কমন রিপোর্টস, কমন রিপোর্টস বিশেষ করে প্রতিবেদন রিপোর্টসে হয়, লেটারের ক্ষেত্রে হয়, চিঠিতে, হ্যাঁ, কনভারসেশনে আমরা ব্যবহার করি। যেমন ধরো কোথাও খবর হচ্ছে, ধরো রিপোর্ট লিখছি, কোথাও আগুন লেগেছে, তো আগুন লাগা রিপোর্টটা যখন লিখি তখন কিভাবে বাক্যগুলো লিখি দেখো তো। লিখছে ফায়ার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য অয়েল ট্যাঙ্কার, তাহলে ফায়ার আগুন, হ্যাজ ব্রোকেন আউট, তাহলে ফায়ার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য অয়েল ট্যাঙ্কার, ইন অ্যান অয়েল ট্যাঙ্কার করে দিলাম, ইন অ্যান অয়েল ট্যাঙ্কার। এবার দেখো এখানে ভাষাটা বোঝার চেষ্টা করি। ফায়ার হ্যাজ ব্রোকেন আউট ইন অ্যান অয়েল ট্যাঙ্কার, এটা কি ছিল? সাবজেক্ট। হ্যাজটা কি ছিল? অক্সিলিয়ারি ভার্ব। ব্রোকেন আউট ছড়িয়ে পড়েছে, আগুন ছড়িয়ে পড়েছে, আগুন লেগে গেছে, ইন অ্যান অয়েল ট্যাঙ্কার, তেলের ট্যাঙ্কিতে। এবার প্রশ্ন হচ্ছে এটা তো একটা রিপোর্ট, দেখো এটা রিপোর্ট, নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে এই খবরগুলো লেখা হয়, টিভির রিপোর্টে এই খবরগুলো, নিউজে এই খবরগুলো দেওয়া হয়। এবার লেটারের ক্ষেত্রে যদি আমরা বলি যে লেটারও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। কিভাবে? বলছে আই এম গ্ল্যাড দ্যাট ইউ হ্যাভ পাসড ইউর এক্সাম, আই এম গ্ল্যাড, আমি ভীষণ আনন্দিত দ্যাট যে, ইউ যাকে বলছে সেই বন্ধু, মানে ইউ হ্যাভ পাস ইউর এক্সাম, মানে এক্সামিনেশন। তাহলে দেখো আই এম গ্ল্যাড, আমি ভীষণ আনন্দিত যে ইউ হ্যাভ পাসড ইউর এক্সাম, তুমি কি করেছো? তোমার পরীক্ষায় পাস করেছো। তাহলে এই ধরনের রিপোর্ট লেটারের ক্ষেত্রেও আমরা এই ধরনের কথাগুলো প্রকাশ করি। এবার দেখো টু এক্সপ্রেস
এক্সপ্রেস অ্যাচিভমেন্ট। 3 নম্বর ব্যবহার হচ্ছে টু এক্সপ্রেস অ্যাচিভমেন্ট। আচ্ছা, কোনো কাজ আমরা করেছি, সম্পাদন করেছি, কোনো কাজটাকে কমপ্লিশন করেছি, মানে কমপ্লিট করেছি, এই ক্ষেত্রতেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। যেমন ধরো প্রশ্ন করছি, হ্যাভ ইউ ডান অল দ্য হোমওয়ার্কস? হ্যাভ ইউ ডান অল দ্য হোমওয়ার্কস? হ্যাভ ইউ ডান অল দ্য হোমওয়ার্কস? তুমি কি সমস্ত কাজ করেছো? তুমি কি সমস্ত কাজ করেছো, সম্পূর্ণ করেছো? তাহলে দেখো এই ক্ষেত্রখানে কি হচ্ছে, আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। হ্যাভ ইউ ডান অল দ্য হোমওয়ার্কস? তুমি কি সমস্ত বাড়ির কাজ করেছো? তাহলে এই অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। এবার দেখো আরো যে ব্যবহার ক্ষেত্রগুলো রয়েছে, বিশেষ করে কোনো কাজ অতীতে শুরু হয়েছে দিয়ে বর্তমানেও চলে আসছে, অতীতে শুরু হয়েছে দিয়ে বর্তমানেও চলে আসছে, এই ক্ষেত্রতেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি কিছু কিছু ক্ষেত্রে। যেমন ধরো আমি যদি বলি যে আমি এই গ্রামে 5 বছর ধরে বাস করে আসছি, তাহলে আমার বাস করাটা কবে শুরু হয়েছে? 5 বছর আগে, এবং এখনো কি হচ্ছে? এখনো চলছে। যদি এইরকম বুঝাই তাহলেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে বিশেষ কিছু এখানে টাইম ইন্ডিকেটিং অ্যাডভার্ব গুলো ইউজ হয়, সেটা আমাদেরকে মনে রেখে এগিয়ে যেতে হবে, তাহলে ওটা সহজ হয়ে যাবে। তাহলে চলো তো এর ইউসেজটা কি, যে শুরু হয়েছে আগে কিন্তু চলছে এখন পর্যন্ত, শুরু হয়েছে আগে কিন্তু এখন পর্যন্ত চলছে, এরকমকে আমরা এই টেন্সে ব্যবহার করব। কিভাবে? an action এর পরের ইউসেজ হচ্ছে 3 নাম্বার, সম্ভবত এটা 4 নাম্বার আর কি। তো কি বলছে? an action এমন একটা কাজ, এমন একটা কাজকে ব্যবহার করছি that started at some time in the past, an action that started কি বলছে? that started at some time in the past, at some time in the past, শুরু হয়েছিল অতীতের কোন একটা সময়ে, কিন্তু কি হচ্ছে? and continue in the present, and continue হচ্ছে continue in the present, বর্তমানেও সেটা কন্টিনিউ হয়ে আসছে। শুরু হয়েছিল কবে? অতীতে, কিন্তু বর্তমানেও কি হচ্ছে? সেটা চলে আসছে। তাহলে এই রকমের ক্ষেত্র যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা কিন্তু কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন ধরো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, উদাহরণ হিসেবে খুব সহজভাবে বলা যেতে পারে যে আই হ্যাভ স্টাডিড হিয়ার ফর 3 ইয়ার্স। কোনো একটা কলেজের কথা বলছো বা কোনো একটা স্কুলের কথা বলছো, তখন কি বলছো? আই হ্যাভ স্টাডিড, থার্ড ফর্ম ওয়াইকেটা আই সঙ্গে ইডি, স্টাডিড হিয়ার, আমি এখানে প্রথম পাঠন করছি ফর 3 ইয়ার্স, ক বছর ধরে? ফর 3 ইয়ার্স, আমি এখানে 3 বছর ধরে পঠন পাঠন করছি। তাহলে দেখো তুমি নিজে থেকে বুঝতে পারছো, তুমি অবশ্যই এই জায়গাটাতে জোর দিবে যে এখানে কি ছিল? এটা সাবজেক্ট, হ্যাভ কি ছিল? অক্সিলারি ভার্ব, আর স্টাডিড কি ছিল? মেইন ভার্ব। এবার দেখো আমি এখানে পড়িতেছি, ফর এখানে হিয়ার, এটা অ্যাডভার্ব বুঝায়, প্লেস বুঝাচ্ছে। ফর 3 ইয়ার্স, এটাও কিন্তু অ্যাডভার্ব, টাইম ইন্ডিকেট করছে। 3 ইয়ার্স, এই যে 3 বছর ধরে, তাহলে পড়াটা কবে শুরু হয়েছিল? পড়াটা শুরু হয়েছিল 3 বছর আগে এবং এখনো চলছে। এই রকমের বাক্য যদি হয় তাহলে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেব। আবার যেমন ধরো কি বলছে? বলছে হি হ্যাজ লিভড ইন দিস হাউস ফর 10 ইয়ার্স, হি হ্যাজ লিভড, তিনি বাস করছেন, ইন দিস হাউস, এই বাড়িতে, ফর 10 ইয়ার্স, কি করছে? 10 বছর ধরে সে বাস করছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ক্ষেত্রগুলোতে শুধু যে আমরা ব্যবহার করছি সেটা নয়, আরো বেশ কিছু
জায়গা রয়েছে যেখানে আমরা কি করছি, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে ব্যবহার করছি। তাহলে এই ব্যবহারের ক্ষেত্রগুলোকে যদি আমরা খেয়াল করে ঠিকঠাক করে ব্যবহারের ক্ষেত্রগুলোকে আমরা মাথায় রাখি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু কোনো রকমে ছুটবে না। আর মাধ্যমিকের ক্ষেত্রে যে বাক্যগুলো দেওয়া হয় সেই ক্ষেত্রগুলোতে কিন্তু তোমাদের গোটা বাক্যগুলোকে একের পর এক পড়ে তারপরে গড় একটা আইডিয়া তৈরি করে ব্র্যাকেটের মধ্যে কিন্তু উত্তর যে দেওয়া থাকে সেই উত্তরগুলোকে তখন তোমাদেরকে করতে হবে। এবার দেখো বলছে যে বেশ কিছু কাজ রয়েছে যার নির্দিষ্টভাবে সময় উল্লেখ করা নেই, কিন্তু কাজটা অলরেডি শেষ হয়েছে কিনা সেই ব্যাপারে আমরা জানতে চাই, বা কাজটা অলরেডি শেষ হয়েছে জানাতে চাই। এই ক্ষেত্রে বলছে টাইম ইজ নট গিভেন। কিছু ক্ষেত্রে রয়েছে টাইম ইজ নট গিভেন, সময় কিন্তু দেওয়া হচ্ছে না, কিন্তু এটা অতীতে শুরু হয়েছিল, অতীতে শেষ হয়েছে, তার ফল বর্তমানে রয়েছে। এইরকম ক্ষেত্রগুলোতে যেমন ধরো বলছি হ্যাভ ইউ রিড হ্যামলেট, শেক্সপিয়ারের লেখা একটা নাটক। কি বলছে? হ্যাভ ইউ রিড, তো উচ্চারণটা রিড হবে না, উচ্চারণটা রেড হয়ে যাবে, কারণ রিড রেড রেড, এখানে হ্যাভ ইউ রেড। এবং নাটকের নাম হচ্ছে হ্যামলেট। তুমি কি হ্যামলেট পড়িয়াছো? তাহলে এখানে আমরা সময় বুঝতেছি না, কিন্তু জিজ্ঞাসা করছি তুমি কি হ্যামলেট পড়িয়াছো। এই ক্ষেত্রখানে দেখো আমরা কোন টেন্স ব্যবহার করছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করে আসছি। এবার প্রশ্ন হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কিছু কিছু ভার্বের ফর্ম রয়েছে, সেই ফর্মগুলোকে আমাদেরকে আগে ভাগে জানতে হবে, কারণ সেটা হচ্ছে যে ভার্বের থার্ড ফর্ম এখানে ইউজ হচ্ছে। আর ভার্বের থার্ড ফর্মের ক্ষেত্রে তোমাদের আগে থেকে যদি একটা সম্পূর্ণ ধারণা না থাকে তাহলে কিন্তু সেটার ক্ষেত্রে ব্যবহার করতে তোমাদের ভীষণ অসুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম টেন্স শেখার সময়তে যে আমরা ব্যবহার করে এসেছি সেই জিনিসগুলোকে আমাদেরকে এখানে দেখে নিতে হবে। তো যাই হোক, এর পরবর্তী যে অংশগুলো সেই অংশগুলোর দিকে আমরা নজর দিই এবং চলো এগিয়ে যাই। তো দেখো এবার প্রশ্ন হচ্ছে প্র্যাকটিসের ক্ষেত্রটাতে বাংলাতে আমরা কোন ধরনের বাক্যগুলোকে দেখলে এখানে আমরা নিয়ে যাব। এখন আমরা যে ব্যবহারের ক্ষেত্রটা দেখালাম, এবার ধরো আমরা প্র্যাকটিস করছি। সাপোজ ধরো আমি বলছি রাজু ভাত খাইয়াছে। রাজু ভাত খাইয়াছে, সাবজেক্ট কি আছে? রাজু। অবজেক্ট কি আছে? ভাত খাইয়াছে, তাহলে রাজু হলো সাবজেক্ট, খাইয়াছে হচ্ছে মেইন ভার্ব। এবার কি খাইয়াছে? ভাত, অবজেক্ট। এবার প্রশ্ন হচ্ছে দেখো রাজু ভাত খাইয়াছে মানে রাজুর ভাত খাওয়া হয়ে গেছে। ফলটা কি? ফল হচ্ছে তার এখন খিদে নেই। তাহলে এই ধরনের বাক্যকে যদি আমরা দেখি তাহলে আমরা কোন টেন্সে নিয়ে যাব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে নিয়ে যাবে, তো কি দেখে নিয়ে যাচ্ছ যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এই যে দেখো ইয়াছি, ইয়াছো, ইয়াছে, সাধুমাসা। আচরিত হলে রাজু ভাত খেয়েছে, খাইয়েছে বলবে না, তখন কি বলবে? খেয়েছে। এবার দেখো এখন তাহলে এবার বাক্যটা কোন বাক্যে আছে? এটা কি প্রশ্ন করছে? বলছেন না, শেষে প্রশ্ন চিহ্ন নেই। আচ্ছা তাহলে এটা কি না বলছে? বলছেন না। তাহলে এটা হ্যাঁ বলছে, এবং হ্যাঁ যদি বলে তাহলে অ্যাফার্মেটিভের গঠনে যাবে। অ্যাফার্মেটিভের গঠনে প্রথমে কি বসে? সাবজেক্ট, তাহলে রাজু। এবার দেখো অক্সিলারি ভার্ব ইয়াছি, ইয়াছো, ইয়াছে থাকলে অক্সিলারি ভার্ব ব্যবহার হবে, তাহলে রাজু থার্ড পারসন কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার, তাই তার পাশে কি হলো? হ্যাজ। এবার দেখো সাবজেক্ট হয়ে গেছে, অক্সিলারি ভার্ব হয়ে গেছে। এবার দেখো মেইন ভার্ব আসবে। মেইন ভার্ব হচ্ছে ইট। ইট এর থার্ড ফর্ম হলো ইট, এট, ইটেন, তাহলে রাজু হ্যাজ ইটেন। এবার তারপরে হচ্ছে অবজেক্ট, হ্যাঁ এটা মেইন ভার্ব হয়ে গেল। এবার কি হচ্ছে? অবজেক্ট হচ্ছে রাইস, রাইস। তাহলে দেখো এটা হলো অবজেক্ট। তাহলে বাংলার ক্ষেত্রে দেখো, বাংলার ক্ষেত্রে কিন্তু অবজেক্টটা মধ্যখানে ছিল, ইংরেজির ক্ষেত্রে অবজেক্ট কিন্তু লাস্টে আসছে মেইন ভার্বের পরে, আর মেইন ভার্ব কিন্তু বাংলাতে দেখো লাস্টে ছিল। এবার দেখো এই ধরনের বাক্যগুলোকে বলা হচ্ছে কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার এটাকেই যদি আমি নেগেটিভ করতে চাই, এটাকেই যদি আমি নেগেটিভ করতে চাই, তাহলে এই জায়গায় এখানে খালি আমাকে একটা নট লাগাতে হবে। তাহলে নেগেটিভের, এটা ছিল কিসের? অ্যাফার্মেটিভের গঠন। এখন আমি যাচ্ছি নেগেটিভের গঠন। নেগেটিভের গঠনে তাহলে কেমন হবে? রাজু হ্যাজ নট ইটেন রাইস।
রাজু ভাত খায়নি। তাহলে শুধু একটা নট লাগালাম কার পাশে, না তো অক্সিলারি ভার্বের পাশে। এবার দেখো ও নট কথাটা সচরাচর অক্সিলারি ভার্বের পরে কিন্তু বসে। এবারে এই অক্সিলারি ভার্বের পরে যে নট বসলো, এখানে তোমাদের আর একটা কথা বলি, নট মানেও না আর নো মানেও না। কিন্তু নট কথাটা অক্সিলারি ভার্বের পরে বসে আর নোটা নাউনের আগে বসে। যেমন আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি, আমার টাকা নেই। তাহলে এই যে আই হ্যাভ নো মানি, এই মানিটা হচ্ছে নাউন, নাউনের আগে নো বসলো। কিন্তু আমরা জানি যে এই নট কথাটা অক্সিলারি ভার্বের পরে এবং মেইন ভার্বের আগে এই ক্ষেত্রে ওখানে বিশেষ করে ইউজ হয়ে থাকে। এবার ধরো এটাকে আমরা কি করব, ইন্টারোগেটিভ যদি বানাতে চাই, তো ইন্টারোগেটিভ বানাতে চাইলে আমি তোমাকে বলছি, দেখো ইন্টারোগেটিভ করার সময় আমরা এই একটা জিনিস দেখবো যে এইটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স নয়, তাই আমি নটকে ধরো বাদ দিয়ে দিলাম, মনে মনে ধরো নট নেই। তাহলে রাজু হ্যাজ ইটেন রাইস, তার মানে এই গঠনে আছে। আমি খালি অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে চলে গেলেই কিন্তু অক্সিলারি ইন্টারোগেটিভ হবে। তাহলে এইটাকে দেখে দেখো, অক্সিলারি ভার্বকে সামনে আনো, তাহলে হ্যাজ, তারপর হ্যাজ নেই, তাহলে পড়ে কি ছিল, রাজু, রাজু মেইন ভার্ব হচ্ছে ইটেন রাইস। এবার দেখো প্রশ্নবোধক বাক্য যেহেতু, হ্যাজ রাজু ইটেন রাইস, লাস্টে হলো জিজ্ঞাসা চিহ্ন। এবার ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে যদি আমরা যাই, ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে যদি যাই, তাহলে কি হবে, ইন্টারোগেটিভের বৈশিষ্ট্য অনুযায়ী সামনে হ্যাভ হ্যাজ থাকছে, এখানে হ্যাজ ব্যবহার করবো, কারণ রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার রাজুটা হচ্ছে, এবার হ্যাভ হ্যাজ হয়ে গেল। এবার সাবজেক্ট আর নটের ঝামেলাটা, এই জায়গাটা ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে তোমাকে বলেছি একটু ভেবে চিন্তে লিখতে হবে। হ্যাজ হয়েছে, এবার রাজু সাবজেক্ট, তো রাজু ভাত খাচ্ছে, তাহলে রাজু সাবজেক্ট। এবার রাজুটা তোমার বলো, রাজুটা নাউন না প্রোনাউন, নাউন, কারণ নাম, তাহলে নট কথাটা নাউনের আগে বসে এবং প্রোনাউনের পরে বসে। তাহলে হ্যাজ নট রাজু। এবার হ্যাভ হ্যাজের ব্যবহারে একটা করে নিয়েছি, নট আর সাবজেক্টের যে ব্যবহারটা ছিল, নট এবং সাবজেক্টের যে ব্যবহারটা ছিল মিটিয়ে নিয়েছি। তাহলে হ্যাজ নট রাজু। এবার মেইন ভার্ব পড়ে আছে, মেইন ভার্বের থার্ড ফর্ম ইটেন রাইস, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হ্যাজ নট রাজু ইটেন রাইস, রাজু কি ভাত খায়নি। এবার দেখো এই কি কথাটার জন্য কি আসছে, আমরা অক্সিলারি ভার্বকে আগে ব্যবহার করেছি বলে কি কথাটা এসছে, আর মি কথাটার জন্য কি আসছে, নট কথাটা আসছে। প্রশ্নবোধক বাক্য বলে লাস্টে কি বসেছে, জিজ্ঞাসা চিহ্ন বসেছে। এবং দেখো নেগেটিভ বলে কি হয়েছে, আমরা নটের ইউজ করেছি। এইভাবে কিন্তু আমরা একটা একটা করে ধরে যদি ব্যবহার করি। এবার তুমি বলবে যে দাদা আরপিএস কোথায়, বাক্যে কি আর বাকি কোনো অংশগুলো থাকে না, তো এটা ছোট করে বোঝাবার জন্য তোমাকে আমি প্র্যাকটিস করালাম। এভাবে যদি আমরা ছোট ছোট করে বাক্য প্র্যাকটিস করি তাহলে খুব সহজ হয়ে যাবে। যেমন ধরো বলছি দে হ্যাভ সিন দ্য টাইগার, দে হ্যাভ সিন দ্য টাইগার, তারা বাঘ দেখেছে। এবার তাহলে দেখো নেগেটিভ হলে কি হবে, দে হ্যাভ নট সিন দ্য টাইগার। আচ্ছা তারা কি বাঘ দেখেছে, মানে হ্যাভ দে সিন দ্য টাইগার, তারা কি বাঘ দেখেছে। এবার দেখো হ্যাভ, তারপরে দেখো দে কথাটা নাউন না প্রোনাউন, তাহলে প্রোনাউন, তাহলে হ্যাভ দে নট সিন দ্য টাইগার, তারা কি বাঘটি দেখেনি। এভাবে কিন্তু একটা একটা করে কি করতে পারবো, আমরা সাজাতে পারবো। তো বাবু খুব মাইন্ড লাগাও, যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা এবং তোমাদের লাইফে যেহেতু টেন্স শেখাটা খুবই জরুরি রয়েছে, অতএব এভাবে আমরা প্র্যাকটিস করবো। এবার চলো লাস্ট পয়েন্ট আমরা আলোচনা করছি, 5 ফর্মস অফ মেইন ভার্ব। আমরা জানি বাবু যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, আছে বুঝায় তাকে কি বলে, ভার্ব বলে। এতদিন আমরা কি বলতাম, হোয়াট ইজ ভার্ব, তোমরা বলতে ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ শোজ অ্যাকশন, যে কাজ করা বুঝায়। তো শুধু কাজ করা বুঝায় তা নয়, ভার্ব দ্বারা কোনো কিছু করা বুঝায়, তার মানে ডু ভার্ব। আবার কোনো কিছু আছে বুঝায়, তার মানে হ্যাভ ভার্ব। আবার কোনো কিছু হওয়া বুঝায়, তার মানে বি ভার্ব। তো এই কোনো কিছু করা বা হওয়া বা আছে বুঝালে তাকে আমরা বলবো ভার্ব। কিন্তু দেখো কিছু কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর মানে হয়, অর্থ হয়, সেগুলোকে বলা হয় মেইন ভার্ব। আর যে ভার্বগুলোর মানে হয় না বা অর্থ হয় না সেগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের কাজ হলো মেইন ভার্বকে বাক্যে টেন্স, ভয়েস, ন্যারেশন, এক কথায় বাক্য গঠন করতে সাহায্য করে। আর মেইন ভার্বগুলোর আমরা তাহলে 5টা ফর্ম দেখতে পাই। তাহলে যেটা মেইন ভার্ব এর 5টি ফর্ম আছে, মেইন ভার্বের 5টি ফর্ম আছে, 5টি ফর্ম আছে মেইন ভার্বের। এবার দেখো কিভাবে তোমাকে আমি একটা, তোমরা অলরেডি জানো, যেমন ধরো আমরা মাঝে মাঝে বলি যে ডু হলো কি ফার্স্ট ফর্ম। তারপরে দেখো
ডু এর পর কি করি ডিড, ডিডের পর কি করি ডান, ডানের পর কোন কোন ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে তার মেইন ভার্বের সাথে এস বা এস যোগ হয়, তাহলে কখনো কখনো আমরা এটাও দেখেছি ডাজ। আবার দেখো বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে মেইন ভার্বের সঙ্গে আমরা আইএনজি ব্যবহার করি। প্রেজেন্ট পার্টিসিপেল টেন্সের ক্ষেত্রে পার্টিসিপেলের প্রেজেন্ট ফর্ম পার্টিসিপেল যেটা, সেই ক্ষেত্রে আমরা মেইন ভার্বের সঙ্গে আইএনজি লাগাই। আবার যখন কোনো টেন্সে কন্টিনিউয়াস ব্যবহার করি, কোনো ফর্মকে কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করি, তখন তার সাথে আইএনজি লাগাই। তাই আমরা কখনো কখনো ডুইং দেখতে পাই। তাহলে মাঝে মাঝে আমাদের মাথা ঘুরে যে ডুটা এত রকম চেহারা কেন। তাহলে দেখো এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে থার্ড ফর্ম, আর এটা হচ্ছে এই ফর্মটার নাম এস বা ইএস ফর্ম, আর এটা হচ্ছে আইএনজি ফর্ম। তাহলে তো হিসাব অনুযায়ী এই যে 1 নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম, 3 নাম্বার এবং এটাও তো 4 নাম্বার ফর্ম এবং এটা হচ্ছে 5 নাম্বার ফর্ম। তো একটা ভার্বের বিশেষ করে 5টা ফর্ম রয়েছে। তো এই ক্ষেত্রখানে আমি তোমাদের পরিষ্কার করে বারবার বলে দিতে চাই, তোমাদেরকে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ভালো মতন শিখতে হয়, খুব ভালো করে কমপ্লিট করতে হয়, তাহলে অবশ্যই তোমরা ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটাকে বলা হয়, ক্লাস 6 এ পড়তে 7 এ পড়তে এগুলো স্যার পড়াতো। আর পাস্ট ফর্ম মানে পাস্ট ফর্ম বলা হয়, সেকেন্ড ফর্মকে পাস্ট ফর্ম বলা হয়, আর এই থার্ড ফর্মকে পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বলা হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এটা হচ্ছে এস বাই এস ফর্ম, আর এটা হচ্ছে আইএনজি ফর্ম। তাহলে এইটা যদি আমরা শিখে যাই তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে মেইন ভার্বের যে এই যে থার্ড ফর্মটা ইউজ হয়, এই থার্ড ফর্মটা শিখতে হবে। এবার আমরা জানি, আমরা আলাদা করে ভিডিও আপলোড করে দেব যে এই ভার্বের যে 3টা ফর্ম হয়, তো এই ভার্বগুলোকে সেই দিক দিয়ে 2 ভাগে ভাগ করা হয়। একটা উইক ভার্ব আর একটা হচ্ছে স্ট্রং ভার্ব। উইক ভার্ব বা রেগুলার ভার্ব যেগুলোর লাস্টে কিন্তু আমরা ইডি যোগ করে ইএন যোগ করে নিয়ম করে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্মটাকে। আর কিছু কিছু ভার্ব রয়েছে যা 3টি ফর্মে আলাদা, যেমন ধরো রাইট, রোট, রিটেন, ডু, ডিড, ডান, 3টা 3 রকম। কিন্তু যদি আমরা দেখি যে রেগুলার ভার্ব, যেমন ধরো অ্যাড মানে কি যোগ করা, অ্যাড এর সেকেন্ড ফর্ম হচ্ছে এ ডবল ডি সঙ্গে ইডি অ্যাডেড, থার্ড ফর্ম হচ্ছে এ ডবল ডি ইডি অ্যাডেড। তাহলে এগুলোকে বলা হচ্ছে রেগুলার ভার্ব বা উইক ভার্ব। আর যেগুলো স্ট্রং ভার্ব, যেমন ধরো সি মানে দেখা, সেকেন্ড ফর্ম হচ্ছে স, আর থার্ড ফর্ম হচ্ছে সিম। তাহলে এগুলোকে বলা হয় স্ট্রং ভার্ব। এগুলো 3টি ফর্ম আলাদা আলাদা হয়। এবার দেখো এই ক্ষেত্রখানে আমরা যদি 5টা ফর্ম শিখে যাই তাহলে এই টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি এই মেইন ভার্বের যে 5টা ফর্ম হয় এবং কিভাবে ফর্মগুলোকে চেঞ্জ করতে হয়, কখনো ইডি লাগে চেঞ্জ করতে হয়, কখনো টি লাগে যোগ চেঞ্জ করতে হয়, কখনো ইএন লাগে যোগ চেঞ্জ করতে হয়, কখনো তোমার 3টি ফর্ম পুরোপুরি আলাদা হয়। তো সেই ক্ষেত্রগুলো আমি আর একটা ভিডিও আপলোড করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং অন্যদের কাছে পাঠিয়ে দিয়ে তাদেরকে লাইক, শেয়ার, কমেন্ট করতে বলো। এবং তোমাদের যে মাধ্যমিকের যে টপিকসগুলো রয়েছে সেগুলো নিয়মিত আমি ভিডিও আপলোড করতে থাকবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।